ন্যারেশন চেঞ্জের ডিটেলস ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমরা ডিটেলস ক্লাস করছি, একদম ডিটেলসে ন্যারেশন চেঞ্জ শিখছি। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি সবার আগে সেই ক্লাসটা, যেখানে আমি একদম বিস্তারিতভাবে বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি তারা আগে সবার আগে ওই ক্লাসটা দেখতে হবে, তারপর এই ক্লাসটা। আমি বোর্ডে অনেক কিছু লেখা আছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছি। এই ক্লাসে আমি ডিটেলস আলোচনা করব না। এই ক্লাসে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পাস্ট টেন্সে যখন থাকবে, মানে এই যে ভার্বটা, এটাকে কি ভার্ব বলে? রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে তখন আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ খুব সহজে জলের মতো করতে পারি, ঠিক আছে? এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাস্ট টেন্সের বিভিন্ন যে টেন্সগুলো, মানে পাস্টে থাকলে যে বিভিন্ন টেন্সের রূপ পরিবর্তন হয় সেগুলো নিয়ে আমরা জানবো, এবং ওভারঅল একটা আইডিয়া আমি তোমাদেরকে দিচ্ছি যে বোর্ডে কি আছে। হয়তো অনেকে আছো এই ক্লাসটা থেকে ডাইরেক্ট শুরু করছো, আমি বলছি ওই ক্লাসটায় যেতে, তাও হয়তো তোমরা এই ক্লাস থেকে শুরু করতে চাও। তাদের জন্য আমি একটা ওভারঅল দিচ্ছি, যারা মোটামুটি ন্যারেশন চেঞ্জ পারে তাদের জন্য। দেখো, আমরা মোটামুটি এখানে যা জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এই নাও থাকলে কি হবে, দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে। এই যে এই ফরম্যাটটা আছে এইখানে, মানে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন এই কোনটা থাকলে কি হবে, মানে হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, যেটা নিয়ে আমি আগে আলোচনা করেছি। নিচে কি আছে, এই যে সে টু থাকলে কি হবে, সেস টু থাকলে কি হবে, সেই টু থাকলে কি হবে, যেটা হচ্ছে এইখানকার কনসেপ্ট। তারপরে যেটা দেখতে পাচ্ছি, এই যে আই থাকলে হি বা সি হয়, মানে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন যদি আই থাকে কি বসাবো, উই থাকলে কি বসাবো, এই স্ট্রাকচারটা এইখানটায় রয়েছে। আচ্ছা, আর এখানে তো টেন্সের বিষয়, ভার্বের প্রথম ফর্ম থাকলে আমরা সেকেন্ড ফর্ম করব, এম ইজার থাকলে ওয়াজ ওয়ার করব, মানে ডাইরেক্ট স্পিচে যখন ডাইরেক্ট স্পিচের এই ভার্বটাকে আমরা কি করে পরিবর্তন করব সেইটা রুলস এখানে আছে। আর যেটা আছে, ফার্স্ট পারসন থাকলে আমরা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। এই সমস্ত কিছু কিন্তু আমি আগের ক্লাসে যেহেতু বলেছি সেই জন্য আমি কিন্তু পুরো ডিটেলসে বলছি না। আর যে অংশটা আমি অ্যাড করেছি আগের ক্লাসে, তোমরা এইখানে দেখেছো V1 কিন্তু আলাদাভাবে V1কে নিয়ে কিন্তু করা যায়, মানে ভার্বের প্রথম ফর্ম থাকলে আমরা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মে পরিণত করব, ঠিক আছে? সেখানে V1কে আমি এখানে রেখেছিলাম, মানে V1 এর সাথে অ্যামিজারকে কম্পেয়ার করেছিলাম, কিন্তু নয়, V1টা একদম আলাদাই একটা। V1 থাকলে V2তে পরিণত হবে, আর অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হবে, পুরোটাই প্রেজেন্ট টেন্সেরই ব্যাপার। আর যেটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে এই যে সাবজেক্ট অবজেক্ট। তোমরা যারা ভয়েস চেঞ্জের ক্লাস এর আগে করেছো ওইখানে আমি দেখিয়েছি, মানে ভার্বের আগে যে থাকে সে তো সাবজেক্ট আমরা জানি, আর ভার্বের পর যে থাকে সে অবজেক্ট। তাহলে সাবজেক্টে যদি আই থাকে, অবজেক্টে কি হয়? মি। উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট। এই জিনিসটা কিন্তু একদম মুখস্থ থাকা চাই। কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, একদম স্মরণে হৃদয়ে আত্মস্থ করতে হবে। মুখস্থের কথা কেন বলছি? অনেকে বলবে রুলস কিছু পড়ার দরকার নেই, রুলস ছাড়াই হবে। এগুলো কি মানে ইনস্ট্যান্ট তোমাকে মোটিভেট করবে, হ্যাঁ হ্যাঁ তাই তো, কি পারে কি ভালো, কিন্তু এই জিনিসগুলো তোমার মধ্যে না থাকলে তুমি কমপ্লিটলি নির্ভুলভাবে করতে পারবে না। তো রুলসের এগুলো জানা অবশ্যই প্রয়োজন আছে। মানে আমি বিভিন্ন জায়গায় দেখেছি অনেকেই বলে রুলসের কি প্রয়োজন, রুলসের অবশ্যই প্রয়োজন আছে। ওই কথা দিয়ে হয়তো আমি 2-4টে ন্যারেশন চেঞ্জ করে আমি একটা দেখাতে পারছি, কিন্তু নয়, আমাকে ওভারঅল একদম নিখুঁত করতে গেলে আমাকে এই রুলসগুলো জিনিসগুলো একদম মাথায় রাখতে হবে। আর এগুলো মাথায় মুখস্থ করা বলতে ওরমভাবে মুখস্থ করার বিষয়টা নয়, তোমরা প্র্যাকটিস করবে, দেখবে নর্মাল সেন্সেই তোমরা পারছো। এবং পারার জন্য তার আগে দেখবো নিজেকে দেখে নিতে হবে কোনটা থাকলে কিসে যেতে হয়। আর যেগুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছি সেগুলো নিয়েও বলছি। আগের ক্লাসে যেমন আমরা আলোচনা করেছি ডাইরেক্ট স্পিচ কোনটা, ইনডাইরেক্ট স্পিচ কোনটা, তাই না? ডাইরেক্ট হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা ডাইরেক্ট স্পিচ, মানে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা রয়েছে, মানে ইনভার্টেড কমা দিয়ে অংশ রয়েছে, তার মানে ওই স্পিচটা, পুরো লাইনটা, সেন্টেন্সটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আমাদের পরীক্ষার সময় ইনডাইরেক্ট করতে দেবে, অথবা ইনডাইরেক্টে দিলে আমাদের ডাইরেক্টে করতে হবে। ভয়েস চেঞ্জে ঠিক যেমনটা, মানে অ্যাক্টিভে থাকলে প্যাসিভে করতে হয়, প্যাসিভে থাকলে অ্যাক্টিভে করতে হয়। তো ডাইরেক্ট ইনডাইরেক্ট বুঝে গেলে এই যে এইটা হচ্ছে ডাইরেক্ট লাইন, আমরা ন্যারেশন চেঞ্জ করব, ইনডাইরেক্ট করব। আর রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব,
এই যে এই ভার্বটা, ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভেতরে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। ঠিক আছে। আর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে আমরা ন্যারেশন চেঞ্জ করার সময় কি করব, তখন কীরমভাবে কি পরিবর্তন হবে সেগুলো আগের ক্লাসে আলোচনা হয়েছে। আজকের ক্লাস হচ্ছে এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, যেগুলো ন্যারেশন চেঞ্জে খুব থাকে, তখন আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব। তো ওভারঅল একটা ধারণা দিলাম কি কি আছে। এবার এগুলো মুখস্থ বা তোমাদের আত্মস্থ সেটা তোমাদের নিজেদেরকে করতে হবে, মোটামুটি কয়েকবার পড়ে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। শুধু পড়ে মুখস্থ করে রাখলে পারবে না, পড়ে ওটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। করতে করতে দেখবে এগুলো আর মাথায় আনতে হচ্ছে না, অটোমেটিক তুমি পারছো। সহজ জিনিস, এগুলো তোমরা ছোটোবেলা থেকেই শিখেছো, এই অংশগুলো ছোটোবেলা থেকেই তোমরা জানো এই জিনিসগুলো। তো 2-3 বার দেখতে হবে আর প্র্যাকটিস করতে হবে। চলো এবার সেন্টেন্স আমরা দেখি কিভাবে করা যায়। আর ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, অনেক কিছু শিখতে পারবে। ন্যারেশন চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। একদম ডিটেলস ক্লাসগুলো হচ্ছে, পরপর ক্লাসগুলো দেখো, তারপরে আমি একদম একটা কি দুটো ক্লাসে পুরো ন্যারেশন চেঞ্জটা সাম আপ করে নিয়ে আসবো। তো তার আগে ডিটেলসটা কিন্তু আমাদের জানতে হবে, যাতে আমরা স্কুলে, কলেজে কিংবা সরকারি চাকরি যে কোনো জায়গায় ন্যারেশন চেঞ্জে যেন চ্যাম্পিয়ন হতে পারি। দেখো, আচ্ছা আমরা এবার সেন্টেন্সটা করি। অতনু সেইড, এই যে সেইড দেখতে পাচ্ছ, তার মানে সে কিন্তু নেই, সে হলে প্রেজেন্ট ইনডিফিনাইট হলো, সেইড সেইড হলে পাস্ট হয়ে গেল। তাহলে পাস্ট টেন্সে থাকছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের টেন্সের পরিবর্তন হবে। আগের ক্লাসে দেখেছি টেন্সের পরিবর্তন হচ্ছিল না, এবার কিন্তু হবে, কারণ সেইড আছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে। আচ্ছা এবার কথাটা হচ্ছে সেইডকে কি আমরা টোল্ড বানাবো? বানাবো না, বানাতাম। কখন বানাতাম? যদি সেইডের পরে টু থাকতো, তাহলে আমাদের প্রথম তাকাতে হবে এই জায়গাটায়। সেইড টু থাকলে টোল্ড, কিন্তু শুধু সেইড থাকলে তো কিছু হবে না, সেইডই হবে। তাহলে আমরা এখানে যেমন আছে তেমনই লিখব, অতনু সেইড। আচ্ছা তারপরে কি করব? আগের ক্লাসে আমরা করেছি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো। লিঙ্ক আর দরকার না, এটা লিঙ্ক করবে দুটো অংশের সাথে, অতনু সেইড দ্যাট। আচ্ছা এবার যেটা আমরা করব সেটা হচ্ছে প্রোনাউন। আমরা বলেছিলাম ন্যারেশন চেঞ্জ করতে গেলে 3টে জিনিসের দিকে তাকাতে হবে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, আর একটা হচ্ছে প্রোনাউন। তাই বলেছিলাম। আর ন্যারেশন চেঞ্জটা কি? 3টে মানুষের কাজ, 3টে মানুষের কথা, প্রথম মানুষ, দ্বিতীয় মানুষ, তৃতীয় মানুষ। প্রথম মানুষ কোনো একটা কথা দ্বিতীয় মানুষকে বলল, দ্বিতীয় মানুষটা সেই কথাটা শুনে তৃতীয় মানুষকে বলছে। তৃতীয় মানুষের কাজ হচ্ছে শুধু শোনা, আর কোনো কাজ নেই। কিন্তু দ্বিতীয় যে মানুষটা সে কিন্তু ন্যারেশন চেঞ্জ করে কথাটা বলবে, এটাই তো ন্যারেশন, আমরা বলেছি আগের ক্লাসে। তাহলে এবার আই প্রোনাউন, ফার্স্ট পার্সনে না সেকেন্ড পার্সনে না থার্ড পার্সনে? আগের ক্লাসে আমি বলেছি, আবার বলছি, ফার্স্ট পার্সন আই, আমি, আমরা, আই উই। সেকেন্ড পার্সন ইউ মানে তুমি। থার্ড পার্সন হচ্ছে সে তাহারা, হি সি দে বা যে কোনো নাম। বোঝা গেল? তাহলে আই কি? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলে কাকে নেয়? ফার্স্ট পার্সন সাবজেক্টের দিকে তাকাতে হবে। যেই দেখবো ফার্স্ট পার্সন আছে ইনভার্টেড কমার ভেতরে, আমি তখন সাবজেক্টের দিকে তাকাবো। সাবজেক্টকে জিজ্ঞাসা করবো, বাবা তুমি ছেলে না মেয়ে? বয় না গার্ল? অতনু বয়, ছেলে, তার মানে কি বসাবো? সাবজেক্টিভ ফর্মে হি বসাবো। সেন্টেন্সের শুরুতে সাবজেক্টিভ ফর্ম থাকলে আমরা হি বসাবো, আর যদি অবজেক্টিভ হতো মানে শেষে আনতে হচ্ছে, তাহলে আমরা হি বসাতাম না, হিম বসাতাম। তাহলে এখানে আমরা কি বসাবো? হি। তাহলে অতনু সেইড দ্যাট হি। ক্যান থাকলে কি করব? ক্যান থাকলে কুড, COULD, কুড। এবার প্লে, যেমন আছে তেমনই বসে, প্লে। তোমরা এখানটা বসিয়ে নেওয়ার জায়গা হচ্ছে না, কুডের পর প্লে, তারপর ফুটবল যেমন আছে তেমন বসিয়ে দিতে হবে। দিয়ে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে ফুল স্টপ বসিয়ে দেবো। ক্লিয়ার সবার? চলো নেক্সট সেন্টেন্স। রাজু সেইড, সেইডের পরে কমা কিছু নেই, তাহলে যেমন আছে তেমনই বসাবো। তাহলে সেন্টেন্সটা কেমন হবে? রাজু সেইডকে আমরা টোল্ড করব না, কি করব? সেইডই রাখবো। কেন? সেইডের পরে কোনো অবজেক্ট নেই, সেইড।
কমা ইনভার্টেড কমা তুলে দেবো, দিয়ে দ্যাট বসাবো। আচ্ছা আই ফার্স্ট পার্সন, তার মানে রাজুর দিকে তাকাও, রাজু বলছে আমি ছেলে, তাহলে হি বসাও, হি বসিয়ে দিলাম। হ্যাভ থাকলে কি বসাবো? হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড বসাবো। কতটা সহজ বলো দেখি, হ্যাড। আচ্ছা বিন যেমন আছে তেমনই বসাবো, বি ডবল এন বিন। প্লেইং, PLAYING প্লেইং। তারপরে কি লিখবো? ফুটবল। ফুটবলটা বারবার লেখার জায়গাই হচ্ছে না, আমি ফুটবলের ছবি এঁকে নিলাম। হ্যাঁ, এই হচ্ছে ফুটবল আমার, দিয়ে ফুল স্টপ। তোমরা কিন্তু ছবি এঁকে দিও না, ফুটবল কথাটা লিখবে। তাহলে রাজু সেড দ্যাট হি হ্যাড বিন প্লেইং ফুটবল। ক্লিয়ার? আচ্ছা আর একটা জিনিস তোমাদের বলে নিই, যেহেতু টেন্সের পরিবর্তন হচ্ছে, আমি এখানে একদম শর্টে সুন্দর করে লিখেছি, কিন্তু এটা টেন্সের অংশটাও তোমাদেরকে বলা উচিত। তোমরা এটা কিন্তু আমার মুখের কথা শুনে নোট করে নাও, স্ক্রিনেও তোমরা দেখতে পাবে কোন টেন্সে থাকলে আমরা কোন টেন্সে নেবো। এখানে কিন্তু সেই অনুযায়ী করা হয়েছে, কোন টেন্সে থাকলে, যেমন V1 মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্টে থাকলে সিম্পল পাস্ট টেন্সে হয়, এইরকমভাবে পরিবর্তন করা হয়েছে। তোমরা টেন্স ফেন্স এখানে জানার প্রয়োজন নেই, এখানে এই অনুযায়ী তোমরা করবে। তাও টেন্সটা তোমরা মাথার মধ্যে রেখে দাও, সেটা তোমার ওভারঅল নিখুঁত তোমাকে বানানোর জন্য কাজে লাগবে এটা, তাই না? তোমাকে তো নিখুঁত হতে হবে, ন্যারেশন চেঞ্জে চ্যাম্পিয়ন হতে গেলে একদম নিখুঁত। তাই ওভারঅল সমস্ত জায়গাটা জানতে হবে, এমনভাবে শিখবো যাতে কাউকে শেখাতে পারি, সেখানে যেন অন্যরকম ব্যাপার না হয়। দেখো তাহলে শুনে নাও এবং খাতায় একটু নোট করে নাও। কোনটার কথা বলছি? এইখানের ভার্বগুলো কোথায় কাজে আসে? রিপোর্টিং ভার্ব, মানে রিপোর্টিং ভার্ব যখন চেঞ্জ করব, সরি রিপোর্টিং না, রিপোর্টেড ভার্ব যখন চেঞ্জ করব। রিপোর্টিং ভার্ব তো প্রথমের ভার্বটাকে বলে, আর ইনভার্টেড কমার ভেতরের ভার্বটাকে বলে রিপোর্টেড ভার্ব। তার মানে রিপোর্টেড ভার্বের যে পরিবর্তন হবে, তাহলে কোন টেন্সে থাকলে কোন টেন্সে আমরা পরিবর্তন করব। তাহলে রিপোর্টেড ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে, তাহলে আমরা পরিবর্তন করব পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? চারটে হলো, আর দুটো বলবো, আর দুটোই হয়, মোট ছখানা টেন্সের ক্ষেত্রে এই ছটাই ইউজ হয়। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো তো? এই অংশটা কিন্তু তোমরা নোট করে নাও, স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে নোট করে নাও, কারণ টেন্সের এই অংশটা তোমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। ঠিক আছে? তো এই অনুযায়ী কিন্তু আমরা করছি। দেখো এই বোর্ডের সমস্ত অংশ নিয়েই আমি ন্যারেশন চেঞ্জ করব, আমার ওভারঅল কোনো কিছু মাথা থেকে বের করার প্রয়োজনই নেই। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন আস্তে আস্তে এগুলোর প্রয়োজনই হবে না। আচ্ছা দেখো, ঝুমা সেইড আই ক্যান ডান্স। তাহলে ঝুমা যেমন আছে বসিয়ে দেবো, ঝুমা সেইড। সেইডকে কি পরিবর্তন করব? সেইডকে কি টোল্ড বানাবো? বানাবো না, সেইডের পরে কোনো অবজেক্ট নেই বা টু নেই, তাহলে সেইড যেমন আছে তেমনই বসাবো। এবার কমা ইনভার্টেড কমা তুলে দেবো, তুলে দিয়ে কি বসাবো? দ্যাট বসাবো। আচ্ছা আই ফার্স্ট পারসন, তার মানে ঝুমার দিকে তাকাবে। ঝুমা ছেলে না মেয়ে? ঝুমা হচ্ছে মেয়ে, আর মেয়ে হলে আমরা কি বসাবো? হি না সি? সি বসাবো, মানে সাবজেক্টিভ ফর্মে আমরা সি বসাবো, মানে যেহেতু সেন্টেন্সের শুরুতে, মানে ভার্বের যেহেতু আগে রয়েছে, যদি ভার্বের পরে থাকতো তাহলে কিন্তু আমরা সি বসাতাম না। ঠিক আছে? সেটা নিয়েও আমরা দেখছি, এরপরের জিনিসগুলোতে আমি সেই অংশগুলো আনবো, তোমরা দেখতে পারবে। তাহলে আইটাকে কি করব? সি। সি ক্যান থাকলে কি করব? কুড। ডান্স যেমন আছে তেমনই বসিয়ে দেবো, দিয়ে ফুল স্টপ দিয়ে দিলাম। ঝুমা সেইড দ্যাট সি কুড ডান্স। হয়ে গেল আমাদের ন্যারেশন চেঞ্জ। আচ্ছা নেক্সট সেন্টেন্স এবার আমরা দেখি। অর্ণব সেইড টু মানিক আই বিলিভ ইউ। অর্ণব মানিককে বলছে আমি বিশ্বাস করি তোমাকে। তাহলে আমরা ন্যারেশন চেঞ্জ কী করে করব? দেখো, অর্ণব সাবজেক্ট, মানিক অবজেক্ট, সেইড হচ্ছে ভার্ব। তাহলে আমরা পরিবর্তন কি করে করব? অর্ণব যেমন আছে তেমনই লিখব, অর্ণব। আচ্ছা সেইড আছে, দেখো এখানে কিন্তু শুধু সেইড নেই, সেইড টু আছে। সেইড টু থাকলে আমরা টোল্ড করব, তাহলে কি লিখব? টোল্ড, TOLD, টোল্ড। অর্ণব টোল্ড, কাকে টোল্ড করছে? মানিককে। মানিক হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে মানিক বসাবো, মানিক। ঠিক আছে?
এমটাকে একটু গন্ডগোল, দেখো বড় হাতের এম করি, মানিক। তাহলে অর্ণব টোল্ড মানিক, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো। আই ফার্স্ট পারসন, তার মানে আমরা কার দিকে তাকাবো, মানিকের দিকে না অর্ণবের দিকে? আমরা তাকাবো অর্ণবের দিকে, যেহেতু আই ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টকে খোঁজে, তাহলে সাবজেক্ট অর্ণব, অর্ণব হচ্ছে ছেলে, তার জন্য কি বসবে, হি বসবে। হি, মেয়ে হলে সি বসতো, যেটা আমরা এর আগে করলাম, হি। আচ্ছা, বিলিভ ভার্বের কত নম্বর রূপ? বিলিভ, বিলিভ হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, ফার্স্ট ফর্ম, ঠিক আছে? তাহলে ফার্স্ট ফর্ম থাকলে আমরা কি করব, সেকেন্ড ফর্মে রূপান্তরিত করব। তাহলে বিলিভের V2 ফর্ম কি, বিলিভড। ইডি যুক্ত হবে, ই তো রয়েছে, শুধু ডি যুক্ত করে দেবো, BELIEVED, বিলিভড। তাহলে অর্ণব টোল্ড মানিক দ্যাট হি বিলিভড। এবার দেখো প্রোনাউন ইউ আছে, ইউ কোন পার্সন, ইউ কোন পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। আর সেকেন্ড পার্সন কাকে নেয়, অবজেক্টকে নেয়, মানে সেকেন্ড পার্সন অবজেক্টের দিকে তাকাবে, মানে অবজেক্টকে জিজ্ঞাসা করবে তুমি কে। ফার্স্ট পার্সন সাবজেক্টকে জিজ্ঞাসা করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে জিজ্ঞাসা করে তুমি কে, তুমি ছেলে না মেয়ে, না তুমি সাবজেক্ট না অবজেক্ট, কি তুমি আগে ঠিকঠাক করে আমাকে বলো। তাহলে ইউ এখানে চলে গেল মানিকের কাছে, তাহলে ইউ চলে আসবে এই যে মানিকের কাছে, ঠিক আছে? মানিককে জিজ্ঞাসা করলো, মানিক বললো আমি ছেলে, ঠিক আছে তুমি ছেলে বুঝলাম। এবার তুমি কি এখানে সাবজেক্টের ভূমিকা পালন করছো সেন্টেন্সে না অবজেক্টের? মানিক বলছে আমি তো এখানে অবজেক্টের ভূমিকা পালন করছি, আমি তো সাবজেক্ট নই, সাবজেক্ট তো অর্ণব, আমি তো অবজেক্ট। তখন ইউ ভাবছে যে মানিক যদি অবজেক্ট হয় তাহলে এর অবজেক্টিভ রূপটা কি, অবজেক্টিভ রূপটা কি, চলো অবজেক্টিভ রূপ খুঁজি। তাহলে মানিক হচ্ছে ছেলে, মানিক যেহেতু ছেলে তাই মানিকের জন্য এখানে যদি আসতো তাহলে কি আসতো, হি আসতো, তাই তো? এখানে ইউ তো অবজেক্টকে নেয়, অবজেক্ট হচ্ছে মানিক, মানিক ছেলে, তাহলে মানিকের জন্য হি আসতো। যদি সাবজেক্টিভ রূপ হতো তাহলে হি আসতো, কিন্তু এখানে অবজেক্টিভ রূপ। দেখো আমি বলেছি ভার্বের পরে যেটা বসে সেটা সবসময় অবজেক্ট হয়, ভার্বের আগে সাবজেক্ট হয়। যদি মানিকের জন্য যে ইউটা আসছে এটা যদি ভার্বের আগে হতো তাহলে আমরা মানিকের জন্য হি বসাতাম, কিন্তু ভার্বের পরে আসছে, তার মানে অবজেক্টের রূপ নিচ্ছে। তাই হি এর অবজেক্টিভ রূপ কি, হিকে আমরা কি বানাই, হিম বানাই, তাহলে এখানে আমরা হিম লিখব। আমি যেটা বোঝাতে চাইছি বুঝতে পারছো? আমি আবার এই অংশটা পুরো একদম ছোট করে বলছি। দেখো দেখলাম আই ফার্স্ট পারসন, তাহলে আই কাকে খুঁজবে, সাবজেক্টকে। সাবজেক্টকে জিজ্ঞাসা করলো তুমি ছেলে না মেয়ে, অর্ণব বললো আমি ছেলে, তাহলে ছেলের জন্য কি বসবে সাবজেক্টিভ রূপে, তখন অর্ণব বললো হি বসবে, তাহলে হি বসিয়ে দিলাম, ঠিক আছে? ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে খোঁজে, সেকেন্ড পারসন অবজেক্টকে খোঁজে। অবজেক্টকে জিজ্ঞাসা করলো তুমি ছেলে না মেয়ে, ও বললো ছেলে, তাহলে একটা আমাদের রূপ তৈরি হয়ে গেলো, তাহলে হি আসা উচিত। কিন্তু সাবজেক্টিভ অংশে বসছে না অবজেক্টিভ অংশে বসছে, অবজেক্টিভ অংশে বসছে। কি করে বুঝলাম এটা অবজেক্টিভ অংশ, ভার্বের পরে বসছে বলে, ভার্বের পরে যেহেতু বসছে তাই হি বসবে না, হি এর অবজেক্টিভ রূপ হচ্ছে হিম, আমরা হিম বসালাম। এটা হচ্ছে এক কথায় আমি বোঝালাম, চলো আরও প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে। আচ্ছা, হি সেইড টু মি, হি যেমন আছে বসিয়ে দেবো, সেইড টু থাকলে আমরা কি করব, টোল্ড করব। আমি কিন্তু একদম আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেছো তো? এই বিরাট বড় একটা জনসমুদ্রের মধ্যে তুমি কোথায় খুঁজবে কি আছে, আমি তো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেইড টু থাকলে টোল্ড, আমি জানি কোথায় কি আছে, তাহলে হি টোল্ড। আচ্ছা, মি যেমন আছে মিকে তেমনই বসাবো, মি যেমন আছে তেমনই বসাবো, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবো। মাই নেম, মাই থাকলে কি হয়, আচ্ছা মাই কোন পার্সন সেটা জানো, মাই হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সনের মধ্যেই পড়ে, আই মাই মি এগুলো সব প্রথম পার্সনের মধ্যেই পড়ে, তার মানে এ সাবজেক্টের দিকে তাকাবে, সাবজেক্ট হচ্ছে কে, হি। তাহলে এখানে কি বসাবো, হি বসাবো না, হি বসাবো না, কারণ এখানে কিন্তু এইটা সেই রূপে নেই, ঠিক আছে? এখানে কিন্তু পজিটিভ কেস কাজ করছে। তো আমরা এবার রুলসের দিকে যাব। মাই থাকলে কি হয়, আমরা পড়ছিলাম না মাই থাকলে যেন কি হয়, এই যে মাই দেখতে পেয়েছো, মাই, মাই থাকলে কি হয়, মাই থাকলে হিজ হতে পারে অথবা হার হতে পারে, তোমাদের এই জন্য এটা পড়তে হবে। তাহলে হিজ কার জন্য, হিজ হচ্ছে ছেলেদের জন্য, আর হার কার জন্য, হার হচ্ছে মেয়েদের জন্য। তাহলে এখানে হিটা তো ছেলে, তাহলে কি বসাবো, হিজ বসাবো। কতটা সহজ দেখো,
হিজ নেম। আচ্ছা ইজ থাকলে কি বসাবো? ইজ থাকলে ওয়াজ ওয়ারের মধ্যে বসাবো। নেম সিঙ্গুলার তাই ওয়াজ বসালাম। হিজ নেম ওয়াজ, যার নাম তাই বসিয়ে দেবো অর্ক কুণ্ডু। অর্ক কুণ্ডু। ক্লিয়ার? বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্ট করো বা বারবার শোনো। তাহলে হি টোল্ড মি দ্যাট হিজ নেম ওয়াজ অর্ক কুণ্ডু। আচ্ছা নেক্সট দেখো, কৌশিক সেইড টু রাকেশ। কৌশিক হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাই তো? তাহলে কৌশিক যেমন আছে বসিয়ে দিই, KAUSHIK, কৌশিক। সেইড টু থাকলে কি করব? টোল্ড করব, টোল্ড, টোল্ড। রাকেশ যেমন আছে তেমন বসিয়ে দিই, RAKESH, রাকেশ। কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো, বসিয়ে দিলাম। মাই সন, মাই থাকলে কি করবো? এই যে বললাম মাই থাকলে হিজ বা হার, তাহলে মাই থাকলে হিজ বা হার হবে। মাইটা কার জন্য? এটা তো ফার্স্ট পার্সনেরই রূপ, তার মানে ফার্স্ট পার্সন কার দিকে তাকাবে? এইখানে চলে যাবে, কৌশিকের কাছে। তাহলে কৌশিক হচ্ছে ছেলে। ছেলে হলে মায়ের জন্য কি আসবে? মাইয়ের জন্য কি আসবে? হিজ আসবে না হার আসবে? হিজ আসবে। ছেলে হলে হিজ আসবে, তাহলে এখানে হিজ বসাবো, হিজ, হিজ। এবার সন যেমন আছে সন বসিয়ে দিলাম, হিজ সন। আচ্ছা ইজ থাকলে আমরা কি করব? ওয়াজ ওয়ার করব। সন সিঙ্গুলার তাই ওয়াজ করলাম। তাহলে কৌশিক টোল্ড রাকেশ দ্যাট হিজ সন ওয়াজ। আচ্ছা তারপরে যা আছে সব লিখে দেবো। এখানে কি আছে? ওয়াজ লিভিং ফর কলকাতা, যেমন আছে তেমনই লিখবো, লিভিং ফর কলকাতা। এখানে কোনো পরিবর্তনের ব্যাপার নেই, কিন্তু নাউটাকে পরিবর্তন করব। কেন? এই যে আমরা যে জিনিসটা প্রথমে জানলাম, কোথায় আছে? নাও থাকলে দেন বসে, তাহলে কি বসাবো? দেন, THEN। সেন্টেন্সটা তোমরা কমপ্লিট করে নিও, আমি জাস্ট বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। খাতায় নোট করে নিও কীভাবে স্ট্রাকচারটা হবে, সেটা আমি বললাম। আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। এটা 2 নম্বর ন্যারেশনের একদম ডিটেলস ক্লাস হলো। এরপরে পরের ক্লাসগুলো করো, 8টা 10টা ক্লাসের মধ্যে ন্যারেশনটা ডিটেলসে কমপ্লিট করতে গেলে অনেক কটা ক্লাস করতে হবে, কারণ আমাদের এরপর ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সমস্ত সেন্টেন্স বুঝতে হবে। তো কারণ যত উঁচু ক্লাসে উঠবো, যত কলেজ স্তরে যাব অথবা সরকারি চাকরির ক্ষেত্রে যাব, তখন তো এই অ্যাডভান্স লেভেলগুলো জানতে হবে। তো আমাদেরকে বেসিক টু অ্যাডভান্স সমস্তটাই তো জানতে হবে। তো ক্লাসগুলো কিন্তু মিস করো না। আশা করি তোমরা আমার সাথে ক্লাসগুলো করলে তোমাদের ন্যারেশন চেঞ্জ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তোমরা বইয়ে প্র্যাকটিস করো, প্র্যাকটিস বুক কিনো, সেখান থেকে প্র্যাকটিস করো, অথবা আমি তো PDF দেবই, তোমাদের ডেসক্রিপশন বক্সে PDF পেয়ে যাবে, ওখান থেকে প্র্যাকটিস করো। যেদিন যে ক্লাসগুলো করাচ্ছি সেই ভিত্তিতেই PDFটা থাকছে, তোমরা সেটা ডাউনলোড করে প্র্যাকটিস করো। রুলস আমার সাথে করো এবং প্র্যাকটিস করো, এবং ন্যারেশনে নিজেকে চ্যাম্পিয়ন করে তোলো। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।